ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে যেখানে শুনছেন সকলকে আজকের এই সময়ে আলোচনায় আমন্ত্রণ জানিয়ে শোনার জন্য এবং মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি। ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার পরে সংশোধনী একটি ভিডিও বার্তা প্রকাশ করা হবে ইনশাল্লাহ। আমি শুধু বলতে চাই যে বাংলাদেশের জিডিপি শেখ হাসিনার সরকার কত রেখে গিয়েছিল, আর 4 দলীয় জোট সরকার 2006 সালে জিডিপি কত রেখে গিয়েছিল। তা আমরা খোঁজ খবর নিয়ে যেটা পেয়েছি সত্যিকার অর্থে সরকারি তথ্য থেকে, সেটা হচ্ছে 2006 সালে যখন 4 দলীয় জোট সরকার ক্ষমতা থেকে বিদায় নেয় তখন $72 বিলিয়ন জিডিপি ছিল। আর যখন শেখ হাসিনার সরকারকে তথা আওয়ামী লীগের সরকারকে ক্ষমতাচ্যুত করা হয় তখন বাংলাদেশের জিডিপি ছিল $450 বিলিয়ন, অর্থাৎ প্রবৃদ্ধি ছিল $378 বিলিয়ন। এটি মূলত এত বড় বিশাল একটি জিডিপি রেখে দেশের উন্নয়ন হয়নি, কিছু হয়নি। কিন্তু শেখ হাসিনা কিভাবে এই $450 বিলিয়ন রূপান্তরিত করলো সে বিষয়গুলো যদি আমাদের জনগণকে কিছুটা বোঝাতে পারে। এখন জিডিপিটা কি? ইংরেজিতে বলা হয় যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সংক্ষেপে যাকে জিডিপি বলা হয়। তা জিডিপি হলো একটি নির্দিষ্ট সময়, সাধারণত রাষ্ট্রের ক্ষেত্রে 1 বছরে কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সকল চূড়ান্ত পণ্য ও সেবার মোট আর্থিক মূল্য। সহজ কথায় একটি দেশের অর্থনৈতিক আকার এবং সার্বিক অর্থনৈতিক সক্ষমতা পরিমাপের প্রধান মাপকাঠি। জিডিপি এর মূল বিষয়গুলো কিভাবে নির্ধারণ করা হয়? বিষয়টা হচ্ছে ভৌগোলিক সীমারেখা, দেশের নাগরিক বা বিদেশি নাগরিক বা দেশের ভিতরে অবস্থানরত যে আয়ই করুক না কেন তা জিডিপিতে যুক্ত হয়। দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা যা কিছু আয় করুক না কেন সেইগুলো বাংলাদেশের অর্থনীতির সাথে যুক্ত হয়। তারপরে কি হয়? চূড়ান্ত পণ্য পদ্ধতি, যেটা হিসাব রেখার ক্ষেত্রে চূড়ান্ত পণ্য হিসাবের জন্য কেবল উৎপাদিত পণ্য বা সেবাটি ধরা হয়, তৈরির জন্য কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল নয়, যেটা সেবা তৈরি করা হয় সেটা দিয়ে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জিডিপি বাড়লে বোঝা যায় যে দেশের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে এবং মানুষের আয়ও উৎপাদিত বাড়ছে। এইটা হচ্ছে মূল কথা। তাহলে আপনারা দেখেন যে বাংলাদেশের যা অবস্থা ছিল সেই অবস্থাটা ছিল আমাদের মোট সক্ষমতার জায়গায়, প্রবৃদ্ধির জায়গায় $72 বিলিয়ন, সেটা $450 বিলিয়নে চলে এসেছে। আর জিডিপি হিসাবে পদ্ধতিটা কি হয় সেটা যদি আমরা ধরি, ব্যয় পদ্ধতি একটা আছে, ভোগ, বিনিয়োগ, সরকারি খরচ এবং নির্দিষ্ট নির্দিষ্ট রপ্তানি বলতে ওই বছরে রপ্তানি থেকে আমদানি মূল্য বাদ দিলে যেটা থাকে সেইটাকে নিট রপ্তানি। তাহলে যোগ হবে হলো ভোগ, বিনিয়োগ, সরকারি খরচ এবং নিট রপ্তানির যোগফল। এটা হলো ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতিতে কিভাবে আসবে? আউটপুট অ্যাপ্রোচটা কি? আউটপুট শ্রমিকদের মজুরি, ব্যবসার মুনাফা এবং অন্যান্য উপার্জনের যোগফল, এইটা আসবে। আর হচ্ছে উৎপাদন পদ্ধতি, প্রতিটি অর্থনৈতিক খাত থেকে আসা মোট মূল্য সংযোজন বা ভ্যালু অ্যাডেডের সমষ্টি, এইগুলোর সমন্বয়ে জিডিপি নির্ধারণ করা হয়। আশা করি আপনারা সংক্ষেপে যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। তা আমার $72 বিলিয়ন ছিল অর্থনৈতিক সীমারেখা বা আমার বৃদ্ধি হয়ে নেট সার্বিক বছরে, আর $400 বিলিয়ন রেখে আওয়ামী লীগের সভানেত্রী, আওয়ামী লীগের সরকার জাতির যতকের কন্যাকে বাংলাদেশের সরকার থেকে উৎখাত করা হলো দেশি বিদেশি এবং ষড়যন্ত্রের মাধ্যমে, সেটা আপনারা দেখেছেন। এর মাধ্যমে আবার উন্নয়ন যে বাজেট ছিল আমাদের সেটা নিয়েও
মিথ্যাচার করা হয়েছে চরমভাবে। দেবপ্রিয় ভট্টাচার্য 83 কোটি টাকা তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে ইউনুস দিয়েছিল। সেই 83 কোটি টাকা থেকে খেয়ে সে একটি রিপোর্ট তৈরি করলো। বাংলাদেশের টোটাল উন্নয়ন বাজেট ছিল 15 বছর 7 মাসে 248 বিলিয়ন ডলার। তার থেকে একটা মিথ্যাচার করা হলো যে 234 বিলিয়ন ডলার চুরি করা হয়েছে। তা ধরে নিলাম 234 বিলিয়ন আসলে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনা সহ যারা ছিল তারা পাচার করে নিয়ে গেছে। থাকে মাত্র 11 বিলিয়ন ডলার বা 14 বিলিয়ন ডলার, 34 আর 48-এর পার্থক্য 14 বিলিয়ন ডলার। তা শুধুমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার ক্ষেত্রে খরচ হয়েছে 13 বিলিয়ন ডলার। তাহলে আপনারা বলেন, তাহলে 1 বিলিয়ন ডলার দিয়ে কি এই যে আমাদের যত উন্নয়ন, মেট্রো রেল থেকে শুরু করে ফ্লাইওভার, পদ্মা সেতু সহ প্রায় 1000টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তো এই যে চরম মিথ্যাচার করা হলো, তো এর ফলে কি হলো? বরঞ্চ আমরা বিশ্বব্যাংক এবং অন্যান্য তহবিলের, মুদ্রা তহবিলের যে রিপোর্ট, দেশীয় আন্তর্জাতিক টিআইবি রিপোর্ট বলছে ইউনূস সরকারের সময় 12,336 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে এবং দেশ থেকে পাচার হয়েছে। 2024 পরবর্তী 18 মাসে 34% টাকা অতিরিক্ত জমা হয়েছে সুইস ব্যাংকে শুধুমাত্র 1 বছরে। অর্থাৎ 15 বছর 8 মাসে 7 মাসে যদি 1 লক্ষ টাকা জমা হয়ে থাকে, তাহলে শুধু 1.5 বছরে জমা হয়েছে 1 লক্ষ প্লাস 34,000 টাকা। তো 1 বছরে, যেখানে এখন 1 লক্ষ টাকারে যদি আমি ভাগ করি 15 বা 16 দিয়ে, 6-16-96, 6-16 গুণ করলে অর্থাৎ প্রতি বছরে 6,000 টাকা পড়ে। আর 1 বছরে পাচার হয়েছে 33,000 কোটি টাকা। কোথায় 6,000 কোটি টাকা আর কোথায় 33,000 কোটি টাকা? এখন বিষয়টা বিচারের ভার আপনাদের কাছে ছাড়লাম। 12,336 কোটি টাকা লেনদেন হয়েছে শুধু কমিশন ইউনূসের সময়ে। এটা আমার রিপোর্ট না, যে টিআইবি দিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রচারণা করা হয়েছিল, মিথ্যাচার করা হয়েছিল 234 বিলিয়ন ডলার, সেইটার একটা রিপোর্ট আপনাদেরকে দিলাম। তাহলে দেখেন যে টোটাল বাংলাদেশের যে 450 বিলিয়ন ডলার যে ফোকাসিংটা, তার হিসাব আপনারা পেয়েছেন। তাহলে আপনাদের উপরই আমি ছেড়ে দিলাম এর সিদ্ধান্ত নেবার দায়ভার। কত বড় একটি মিথ্যাচারের মাধ্যমে ষড়যন্ত্রের শিকার হয়ে আজকে বাংলাদেশ কোথায় যে দাঁড়িয়েছে, এই জায়গা থেকে পরিত্রাণের পথ নেই। গাজীপুরে একটি মিছিল করেছে প্রতিষ্ঠাবার্ষিকী হল 22 তারিখে, 7 জন হারিয়ে গেল, 3 জনের ক্ষতবিক্ষত লাশ আপনারা পেয়েছেন। ফরিদপুরের কথা জানেন। আজকে ধর্মের নামে যারা পলিটিক্স করত, বিভিন্ন জায়গায় আমাকে ধর্ম শেখায়, আজকে শিশু ধর্ষণের মাত্রা কোথায় যায়? একটি মৌলবী, একটি হুজুর, একটি ইসলামী চিন্তাবিদ এ বিষয়ে একটি কথা বলে না, একটি নেগেটিভ কথা বলে না। সরকার এবং সরকারের দলীয় বাইরে যারা আছে প্রত্যেকে যৌথভাবে এইটাকে হাইড করবার চেষ্টা করছে। আসুন আমরা সকল মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। 26 লক্ষ ভারতীয় নাগরিকের যে কথাটি ফাঁদ পেতে আমাদেরকে, সাধারণ জনগণকে, চাকরি প্রার্থীদেরকে উৎসাহিত করা হয়েছিল, সর্বশেষ আমরা দেখলাম মাত্র 1500 ভারতীয় বাংলাদেশে সর্বোচ্চ বিভিন্ন বছরে চাকরি করেছেন। 3,993 জন চাকরি করেছে চায়না নাগরিক, আর 2800 সামথিং আছে রাশিয়ার নাগরিক যারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। তা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের বাংলাদেশেরও লক্ষ লক্ষ লোক দেশের বাইরে চাকরি করে। এগুলো আমাদেরকে আনতে হয় শুধুমাত্র টেকনিক্যাল সাপোর্টের জন্য। এটা বিশ্বের প্রচলিত ধারা। যাই হোক, আমি এ বিষয়ের কথা বাড়াতে চাই না, আপনাদের উপরের বিচারের ভাই রাখলাম। একটু মাথা খাটাবেন, চিন্তা করেন যে আমরা কত বড় ন্যাক্কারজনক ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম।